হাসিনার লেসপেন্সার ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপ্পুকে ঘাট ধইরা বাইর করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে। সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। জেনারেল ওয়াকার হাসিনার মতোই সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করছেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের, যারা সেনাবাহিনীতে সংস্কার চান, যারা অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার চান, যারা হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তা সৈনিকদের পুনর্বাসন চান, তাদের সম্মান ফিরিয়ে দিতে চান, তাদেরকে নিয়ে যিনি আন্দোলন করছেন এরকম একজনকে জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন, তিনি আর ঢুকতে পারবেন না সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয়। এই ধরনের ঘটনা বুঝছেন সিনেমাতে ঘটে, বাস্তবে ঘটে কিনা আমি জানি না, কল্পনাতে ঘটে। মান্নার, আমি জেল থেকে বলছি, এই ছবিটা আপনারা দেখেন, আমি বানাইছিলাম। ওইখানে বুঝছেন কল্পনার জগতে যায় পুরা একটা বাড়ি ঘেরাও কইরা ভিলেনরা মান্নার বোনকে অত্যাচার করে, বুঝা নিয়েন ব্যাপারটা। এটা ছিল কল্পনার ব্যাপার, বুঝছেন। ওই যে তামিল ছবি টবিতে হয় এরকম ঘটনা, ওগুলা দেখে লেখা, কিন্তু সেই অকল্পনীয় জিনিস বাস্তবে ভোলায় বইটা গেল তো ভাই, বুঝতে পারেন ব্যাপারটা। বাংলাদেশের রাজনীতিতে ঢাকার বাইরের যে হিসাব নিকাশ বা কর্মকাণ্ড, যে ইতিহাস, এগুলো পর্যালোচনায় এক নজিরবিহীন রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ জামাত ইসলামী রংপুরে। আজকের ভিডিওটি করতে সরাসরি প্রকৃতির মাঝে চলে এসেছি। খুবই চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি আসলে সেই বিষয় নিয়ে আলোচনা করব না। আসলে কয়েকটি নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই নিউজগুলো ভিডিও শুরুতে আপনারা দেখে ফেলেছেন অলরেডি। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিও শুরুতেই সবাইকে বলবো, আচ্ছা, যেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বা প্রাকৃতির মাঝে যে আমি আজকে ভিডিওটি করছি, কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানান তো সবাই। মানে সুন্দর লাগতেছে কিনা? আমার কাছে তো মনে হয় যে ভালোই লাগার কথা, কারণ বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা কিন্তু প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক জিনিস আমরা খুবই পছন্দ করি, তাই না? তো এটাই কেমন লাগলো। তো যাই হোক, কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন। তো চলুন সবগুলো ভিডিও আগে দেখে আসি। হাসিনার লেসপেন্সার ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপ্পুকে ঘাট ধইরা বাইর করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে। সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। একজন জেনারেল ছিল, হাসিনার পায়ে হাত দিয়া কদমবুসি করতো, আর তারে বলা হয় কদমবুসি জেনারেল। একজন রাষ্ট্রদূত আছে, নাম আর কইলাম না, এখনো আছে, সেও কদমবুসি রাষ্ট্রদূত। সুপ্পু হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করিচ্ছে। নৈশ ভোট, দামি ভোটের পরে হাসিনার জাউরার তথাকথিত এমপি গুলা কদমবুসি করতো। হাঙ্গেরে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেতা। হ্যাঁ, এডিটর সাহেব, আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম, দেখেন কত নিউজ আসে, দেখেছেন? আর কত ছবি আসে, দেখেন। এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোত্থেকে? ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি, কারণ এটা হিন্দু কালচারে এটা আছে, এটা ফাইন, সুন্দর। নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই, যে করবে, যার ধর্মের কালচার অনুসরণ করবে, যেভাবে সে শিখে আসছে, যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে, এটা অসুবিধা নেই। কিন্তু একজন মুসলমানকে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে? আমি জানি না, জানতাম না, তো আমি সার্চ দিলাম, হ্যাঁ, খোঁজ করলাম, দি সার্চ। হ্যাঁ, তো আহমেদুল্লাহ হুজুর সাহেবের একটা ভিডিও পেলাম। এটা হ্যাঁ, আপনারা ওনারা খুবই পছন্দ করেন, আমিও করি। ওনার ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলো করেন অসাধারণ, সেইগুলো মুগ্ধ হওয়ার মতো। দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাবো, কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে, যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তো উনার একটা ভিডিও আছে, আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন। হ্যাঁ, শুনেন। এরপর প্রশ্ন হলো, আমরা বাবা মা, হুজুর, স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না? ঠিক। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে আরো একটু বাড়ায় বলবা। সে যতটুকু দোয়া দেয় তুমি তার চেয়ে একটু
বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন। সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়ায় দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পা ধরে। এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পা ধরতে হবে, আর বাকি এর চেয়ে আর নিচে নামে কোথায়, পায় নিচে তার কিছু নাই। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্টা মেরে আপনার জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছে মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচই সালাম করে নাই। এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা আসলে কি হয়েছে, সেটা আসলে ভালো। কথা কি বুঝতে পারছি? সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া ভাব, তো বলবে পুরো আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে। ঠিক না ঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাতে হবে, কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না। সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। শুনেছেন? তাহলে এটা আসছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে ছিল না, ওই দিল্লি থেকে আসিস, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিছে। আসার টাইমে এই কালচার নিয়ে আসিছিল, আর ওই কালচারে সুপ্পু পদধূলি নিত, ওই হাত অপবিত্র হাত, ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে। সুপ্পু ওই হাত মুসকো দে দাও ঠাকুর, তোর ওই হাত আমি কায়রা নিমু। যাই হোক, আমার ওই এপিসোডের পরে অনেকগুলো প্রশ্ন আসিছে, তো এগুলো নিয়ে একটু আলাপ করি আসেন। কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছেন। প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ, দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না। আমি কনসার্নগুলো আমলে নেওয়ার পক্ষে, আসেন একটা একটা করে আলাপ করি। কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনা তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায়না শেখ হাসিনা। আমি এটা একটা ভিডিও করছিলাম, দুটা, এটা দেখে নিন। আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়াইছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত, রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন। ওনার চিন্তার শক্তি এখনো সজীব। বিএনপি যখন প্রফেসর ইউনূসের সাথে পাঙ্গা নিচ্ছিল না, দৈরাতে নামিছিল, তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন। বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে। সেটাই হয়েছে, তাই না? ওনার যে কত যন্ত্রণা দিচ্ছে হাসিনা, কিন্তু উনি একটা কত কথা বলছেন বলেন নাই। এমন গ্রেসফুল রাষ্ট্রনেতা মুরব্বীরা দেখছেন জিয়াউর রহমানকে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা। এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার, এটা সত্য, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই, এটা ঠিক। কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে। হাসিনা তো আর মানসিকভাবে মানুষের পর্যায়ে ছিল না, সে হিংস্র পশু হয়ে গেছিল। চিন্তা করে দেখেন, আমরা তার আন্ডারে 16 বছর কাটাইছি, তাই না? দেশটাকে সে কারাগারের কসাইখানা বানাইছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিয়েছিল। আর যাই হোক, বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গেছেন। ওনার নামই হচ্ছে আপোষহীন নেত্রী। তার হাতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পতাকা, আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ। যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকাতে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তাদের জন্য দুটো উদাহরণ দেই। 1996 সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ জনাব আব্দুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি ছিলেন, তিনি বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল, আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে। কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ। 2008 সালে ইয়াজউদ্দিন, তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি, তাই না? ইলেকশনে জিতেছিল আওয়ামী লীগ। সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কথাটা ঠিক না। অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না, প্রেসিডেন্টের আন্ডারে না, এটা সুপুর আন্ডারে না, তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের আন্ডারে। সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ 1996 সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে। ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই। ওনার অধিষ্ঠান প্রেসিডেন্ট হিসেবে এটা সেরিমোনিয়াল। এই সেরিমোনিয়াল প্রেজেন্সের গুরুত্ব অপরিসীম। রাজনীতিতে এবং আমাদের মনে, কালেকটিভ সাইকিতে খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না, নারী নেতৃত্ব চান না। ভাই জান একটা কথা বলি, এটা কিছু মনে করেন না আর কি। ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝেছেন, শয়তানি বয়ান।
এগুলো আপনারা কেউ কেউ খান। এক নম্বরের শয়তানি বয়ান হইতেছে প্রফেসর ইউনূস সুদখোর। সুদ যেহেতু ইসলামে হারাম, তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুলকায় দেওয়া আর কি, বুঝছাও। দুই নম্বরে নারী রাজনৈতিক নেতা চাই না। হাসিনা যে টাইমে ছিল ভাই, আপনারা একটা কথা কইছিলেন, বলেন নাই তো। এখন আপনাদের চেতনার জায়গায় উঠলো, খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না, ওনার নেতৃত্ব মাইনা নিছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল। ওনারা কি আপনাদের চাইতে কম বোঝেন? যাই হোক, আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না। আলেমরা বলেন, এই বিষয় নিয়ে আমরা শুনবো ওনারা কি বলেন। ওনাদের প্রজ্ঞা দিয়া, ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন, আপনি নিজের সিদ্ধান্ত নিয়েন না, এটা নিয়ে হালকা করেন না। এই প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ দিই। ইরান নিয়ে। ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল। তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান, সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশার সাথে মেলেনি, বরং বিপরীত হয়েছে। বিপ্লব বিজয়ের পরে হাজার হাজার নারী পর্দা ছাইরা রাস্তায় নামছেন স্বাবিরোধী বিক্ষোভে। নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুক চিতায় দাঁড়াইছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, লেখিকা, গৃহবধূ, শ্রমজীবী নারী, সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। মার্ক্সবাদীরা নিয়েছিলেন, বামপন্থীরা নিয়েছিলেন, ইসলামী জাতীয়তাবাদীরা নিয়েছিলেন, লিবারেলরা নিয়েছিলেন, বিভিন্ন মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিলেন। বিপ্লব পরবর্তী সময় কি হয়েছে? নারীর অবনমন হয়েছে, নারীর অধিকার সংকুচিত করা হয়েছে। যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য, বিপ্লব বিজয়ের পরে তাদেরকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে, যেন তারা শত্রু। এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙাই দিছিল, সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল? হ্যাঁ, এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি। ইতিহাসে বহুবার দেখা গেছে মহিলারা যখনই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হন, তারা বিপ্লবের সময় থাকেন অগ্রভাগে, কিন্তু সাফল্যের পরে পেছনের সারিতে তাদেরকে ঠেলে দেওয়া হয়। একই ঘটনা ঘটছে বাংলাদেশে। হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখছে, রক্ত দিছে, সহযোদ্ধাকে রক্ষা করছে নারীরা, বাংলাদেশের নারীরা, মায়েরা আর বোনেরা। তারা আর বিপ্লবের বিজয়ের পরে তাদের সাথে অমানুষের মতো আচরণ করা হইতেছে। বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হয়েছে, কারণ নারীরা মুখ ফিরাই নিছে। আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোনো লড়াই জিততে পারবেন না, জীবনেও পারবেন না, আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে, নারীরা পথে নেমে না আসলে। ইসরায়েল যে হামলা করলো ইরানে, সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে। ইরানের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা, আর সেই জোসনিয়া সরকারের পাশে নাই, বিপ্লবের পাশে নাই। ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? ইসরায়েলকে মোকাবেলা করা নাকি নিজের দেশে নারীদের দমন করা? এভাবেই বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত। খালেদা জিয়া নারী তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া, নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাঠি খাওয়া, গরুর মাংস বহন করার অপরাধে গণপতিন খেয়ে মরে যাওয়া, বা জোর কইরা গেরুয়াপন্থীদের হাতে কইরা জয় শ্রীরাম বলতে বাধ্য হওয়া? কোনটা? আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন। আর একটা উদাহরণ দিই। ইন্ডিয়ার সংখ্যালঘুদের জন্য পাকিস্তান হয়েছিল। জি, পাকিস্তান মুসলমানদের জন্য না, ভারতের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য হয়েছিল। শুধু মুসলমানদের জন্য না, দলিত হিন্দুদের জন্য পাকিস্তান হয়েছিল। শুধু জিন্না না, মুসলিম লীগ না, যোগেন মন্ডলের লড়াইয়ের ফল ছিল পাকিস্তান। যোগেন মন্ডলকে পাকিস্তানে থাকতে দেওয়া হয় নাই, কারণ পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে চাইছিল। পাকিস্তানের রাষ্ট্র তাতে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? দুর্বল হয়েছে। এতই দুর্বল হয়েছে যে পাকিস্তান ভেঙে গেছে। পাকিস্তান ভেঙে লাভ হয়েছে মুসলমানদের? হয় নাই। তো বাংলাদেশকে নিয়ে এমন বাড়াবাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, আমি আগে কয়ে দিলাম, তাই সাবধান। আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধেয় আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছেন। আমি তাহাজ্জুদি হাসিনার ফুফাতো বোনের জামাই জেনারেল ওয়াকারের কর্মকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকার হাসিনার মতোই সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করছেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের, যারা সেনাবাহিনীতে সংস্কার চান, যারা অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার চান, যারা হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তা সৈনিকদের পুনর্বাসন চান, তাদের সম্মান ফিরিয়ে দিতে চান, তাদেরকে নিয়ে যিনি আন্দোলন করছেন, এরকম একজনকে জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন, তিনি আর ঢুকতে পারবেন না সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয়। তো এই মহান ব্যক্তিটি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। নাসির ভাই, অভিনন্দন আপনাকে। জুলাই বিপ্লবের প্রথম দিনে এরকম একটি খবর দিলাম, আপনাকে অভিনন্দন। এটা এক ধরনের বিজয় বলবো আপনার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন। দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির গত 16 বছর ধরেই হাসিনা দ্বারা নির্যাতিত ছিলেন। তিনি তার অধিকার পাননি বলা চলে। তাকে বিডিআর যেই হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতেও তাকে রাখা হয়েছিল জেনারেল জাহাঙ্গীরের সাথে। তিনি সেখানেও তার যে ভূমিকা রেখেছিলেন সব মিলিয়ে। জি, আমি ন্যাশনাল কমিশনে ছিলাম। আর্মি কমিটি। জি জি, আপনি ন্যাশনাল কমিশনে ছিলেন, এবং সেখানেও আপনাকে দিয়ে মনের মতো করে তারা রিপোর্ট প্রকাশ করতে পারে নাই, এবং আপনি এক পর্যায়ে বেরিয়ে আসেন যতটুকু আমরা জানি। তো হাসিনার একটা ক্ষোভ ছিল আপনার উপরে। গত 1 বছর ধরে কিন্তু আপনি সেনা সংস্কারের কথা বলছেন, সেনানিবাস সেনাবাহিনীর ভেতরে সংস্কারের কথা বলছেন, দোষী যারা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের কথা বলছেন। তো হঠাৎ কি হলো? আপনি কখন জানতে পারলেন যে আপনি আসলে পিএনজি হয়ে গেছেন, অবাঞ্ছিত হয়ে গেছেন? কখন জানতে পারলেন? এটা আমার কাছে সব থেকে অবাক বিষয় হচ্ছে পিএনজি কথাটা, এটা শুধু ডিপ্লোম্যাটসদের জন্য প্রযোজ্য, এবং এটা যদি আপনি ডিকশনারিতেও দেখেন
এটা যখন কোনো দেশ কোনো অনাকাঙ্ক্ষিত মনে করে তখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সেটাকে বলা হয় পিএনজি, পার্সোনা নন গ্রাটা। এটা সামহাও বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে, সেনাবাহিনী না সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে। এটা কিন্তু আমি এই 5ই আগস্টের পরে যে দাবি দাওয়া নিয়ে আমি কাজ করেছি, সংস্কারের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইস্যু ছিল এই পিএনজিটা একটা অবৈধ জিনিস। এটা সেনা আইনের, আর্মি অ্যাক্ট বলেন, রুলস রেগুলেশন বলেন, কোথাও এই টার্মটা ইউজ করা হয় নাই, কোথাও এই সংক্রান্ত এই ধরনের পানিশমেন্টের কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে যে একজন কর্মকর্তাকে বা একজন ব্যক্তিকে সেনানিবাসে বা সেনা সংস্থা, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে কোনো সংস্থায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আর এইটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ব্যবহার করেছে, মানে সরকার এটা ব্যবহার করেছে তার অপোনেন্টকে হ্যান্ডেল করার জন্য। এইখানে যেটা অসুবিধা, যে সুবিধাগুলা মোস্টলি রিটায়ার্ড অফিসারদের উপরে এটা বা সৈনিকদের উপরে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অফিসাররা ওই অবসরকালীন যে সুযোগ সুবিধা ওইটা থেকে তারা বঞ্চিত হয়। এবং এটা একটা বড় অংশ হচ্ছে যেটা চিকিৎসা, যেটা সরকারিভাবে তার চাকরির পরিপ্রেক্ষিতে সে প্রাপ্য। এইটা কিন্তু আমি অর্জন করেছি সরকারের, আমি আমার যে চাকরি করেছি এই বাহিনীতে সেটার বিনিময়ে সরকারের ওয়াদা মোতাবেক আমি এই ফ্যাসিলিটিটা পাই। এবং এর সাথে আরো কিছু ফ্যাসিলিটি ক্যান্টনমেন্টের, যেটা আমি অফিসার্স ক্লাবের মেম্বার, গলফ ক্লাবের মেম্বার, যদিও আমি গলফ খেলি না, এই সমস্ত ফ্যাসিলিটি গুলো থেকে আমাকে বঞ্চিত করা হয়। মানে এই যখন বলে অবাঞ্ছিত ঘোষণা করে, এইটাকে তারা। আপনি কখন জানলেন যে আপনি অবাঞ্ছিত? আপনি আমাকে বলছিলেন যে আপনি সিএনএইচ বোধহয় চোখ পরীক্ষার জন্য যাওয়ার কথা ছিল, সেরকম একটা। এটা গত প্রায় 15-20 দিন ধরে রাওয়াতে থেকে, রাওয়ার যিনি দায়িত্বে আছেন উনি মুখে মুখে প্রচার করছেন যে আমাকে পিএনজি করা হয়েছে বা হচ্ছে বা চিঠি সাইন হয়ে গেছে। এটা উনি মুখে মুখে সবাইকে বলেন, যাকেই উনি দেখেন তাকেই বলেন, এবং এটা বিভিন্নভাবে ছড়ানো। বাট আমি অপেক্ষা করছিলাম যে কখন এই চিঠিটা বের হয় বা চিঠিটা পাওয়ার পরে আমি বুঝবো যে এটা গুজব নাকি সত্যি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি চিঠি কিন্তু আজকের আগে পাই নাই, দেখি নাই। আমি গত পরশুদিন আমার চোখের একটা ট্রিটমেন্ট হয়েছে, এবং এরপরে হয়তো কেউ বিষয়টা, আরে আমরা পিএনজি করতেছি, উনি তো দিব্যি ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের অস্ত্র একটা অপব্যবহার হচ্ছে, মানে উনি আমাকে অবাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু অপব্যবহার হচ্ছে, এই সুযোগে তারা আর কি এই অবাঞ্ছিতটা করে। আজকে রিভিউর একটা, গতকালই রিভিউতে যাওয়ার কথা, বাট আমি যাইনি। আর বলছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা করলাম, এটা কাজ করে কিনা আপনি একটু ডাক্তারকে দেখিয়ে, জাস্ট এটা নট নেসেসারিলি যাইতে হবে। তবুও আমি যেহেতু ওই পিএনজির একটা চক্কর রয়েছে, আমি কিন্তু প্রতিদিনই, ইভেন আমি আমার বাসা থেকে 3-4 কিলোমিটার ক্যান্টনমেন্ট, বাট আমি ওই সিএসজি তে ডিম কিনতে পর্যন্ত যাই, ওই সাবান কিনতে যাই, লবণ কিনতে যাই। আই ওয়ান্ট টু শো দ্যাট আই এম গোয়িং শোয়িং মাইসেলফ আপ। এই পরিস্থিতিতে আজকে আমি ওই ইয়েতে মেডিকেলে ওইখানে আমি চেক করতে গেছি যে দেখি আমি কি বলে, রিভিউ আমার যদিও জরুরি না, তখন ওই আপনার ওই সাইনটা আসে এবং আমাকে বলে সরি স্যার আপনাকে একটু চেক করতে হবে, ইউ হ্যাভ টু চেক ব্যাক উইথ আর্মি। এবং আমি যেহেতু জানতাম এই ওয়ার্নিংটা আগেই আমার কাছে ছিল, আমি তখন ওইখান থেকে চিঠির নাম্বারটা নেওয়ার জন্য, কোন চিঠির বিনিময়ে এই কাজটা করা হয়েছে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি। এবং পরবর্তীতে আমি চিঠির এক্সট্রাক্টটাও পাই। বাট বিষয়টা হচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কোনো ঘোষণা হয় বা আমার বিরুদ্ধে যদি কোনো সরকার অ্যাকশন নেয়, প্রথম হচ্ছে যে সেটার কারণ উল্লেখ থাকতে হবে। ওই চিঠির মধ্যে নরমালি আমার চাকরি জীবনে আমি এই ধরনের চিঠি যখন দেখেছি, যদিও তখন এটাতে আমার করণীয় কিছু ছিল না, বাট আমি যে সমস্ত চিঠি দেখেছি সেটাতে নাম উল্লেখ করে কার্যকলাপটা উল্লেখ করা হয়, অমুক অবসরপ্রাপ্ত অফিসার বা অমুক সৈনিক এই ধরনের সমাজ বিরোধী বা সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে জড়িত, এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বাট এই চিঠিতে দেখেন আপনি ওগুলো কিছু লেখা নাই। জি নাসির ভাই, আমি একটু দেখাই দর্শক ব্রিগেডিয়ার হাসান নাসির যেটি বলছিলেন, তিনি তার চোখের পরীক্ষার জন্য সিএমএইচ এর একটি ফর্ম ফিল আপ যখন করতে যান, তখন এই ফর্মে তিনি দেখতে পান যে এরকম একটি বার্তা সেখানে আসে যে পিএনজি as such it needs clarification from army headquarters before admission। এখানে অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চের কথা আছে, পিএস ডাইরেক্টরেটের এই চিঠির নাম্বার দিয়ে বলা হচ্ছে তিনি পিএনজি, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, তিনি সিএমএইচ এর কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না, এবং আমি অবাঞ্ছিত, সুতরাং অবাঞ্ছিত, এবং আপনি কোনো চিকিৎসা বা সকল সুবিধা থেকে বঞ্চিত, আপনি ঢুকতেই পারবেন না। এবং আরেকটি চিঠি আমাদের হাতে এসেছে যেখানে যে চিঠিতে বলা হচ্ছে যে বিএ, মানে যেটি ওনার নাম্বার 1558, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত, স্থায়ী ঠিকানা এই কে সকল সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত এলাকা, সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা যতই ভাবি যে সেনাবাহিনী নিয়ে কথা বলবো না, এবং আমরা যখনই কথা বলতে যাই তখনই আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, সেনাবাহিনীর এই হচ্ছে সে হচ্ছে, এই নামে একটা প্রচারণা শুরু হয়, কিছু কচুকেতি বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়। এবং জুলাই বিপ্লবের পরে আপনি যেখানে সেনানিবাসের স্বচ্ছতা তৈরির জন্য কাজ করছেন, সেই জায়গাটায় এই যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এবং আমি মনে করি যে এটি আপনার একটা বিজয়, যে আপনি সঠিক পথে আছেন বলে এই ধাক্কাটা এসেছে। তো আপনার এখন পরবর্তী পদক্ষেপ কি করণীয়,
আপনি যদি বলেন আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই যে অন্যায়টা করলো, এই যে অন্যায় আদেশ দেয়া হলো, এর পেছনে কারা আছে বলে আপনি মনে করেন? বা কেন এখন আপনার পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি হবে? আমি তো মনে করি এটা আমার করণীয় কিছু নাই। আমি একটা এক্সাম্পল সেট করলাম টু দি নেশন অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট। আমার তো কিছু করার নাই এখানে। পিএনজি আরো অনেক আছে যারা স্বৈরাচার সরকারের আমলে যাদের এগেইনস্টে পিএনজি করা হয়েছে, তাদের সুরা হয় নাই। সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ তাদের পছন্দ মতো যে তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের গিভেন টার্মস এন্ড কন্ডিশনে যারা একমত পোষণ করেছে, পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরটা উইথড্র করছে। আমি কিন্তু গত 16 বছর আনঅফিসিয়ালি পিএনজি ছিলাম। আমাকে কোনো সরকারি শুধু ট্রিটমেন্টটাই ওপেন ছিল, এছাড়া বাকি সব ফ্যাসিলিটি থেকে না করাই ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমার এই ট্রিটমেন্টের বিষয়টা আমার জন্য বড় কিছু না। আমি পিএনজি এবং আমার মতো আরো অনেকে রয়েছে যাদের এটা কার্যকর। তো সুতরাং আমি মনে করি আমাকে এই 5ই আগস্টের পরে বা জুলাই বিপ্লবের পরে এই আজকে যখন সারা জাতি এই জুলাই বিপ্লবকে উদযাপন শুরু করেছে, সেই দিন একজন জুলাই বিপ্লবের একজনকে পিএনজি করা হলো, অথচ এই 5ই আগস্টের থেকে 1 জুলাই 25 পর্যন্ত, 5ই আগস্ট 24 থেকে হাসিনার আমলের একজনকেও কোন রকম একজনের বিরুদ্ধেও এই সশস্ত্র বাহিনীর 3 বাহিনী কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। কাউকেই পিএনজি করা হয় নাই, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, তদন্ত আদালত গঠন করা হয় নাই। একজন ভারতীয় চরকে দ্রুত শাস্তি, যার শাস্তি মানে দেশদ্রোহিতার কারণে যার মৃত্যুদণ্ড হওয়া উচিত, যাতে মৃত্যুদণ্ড না হয়, একটা স্কোয়াড্রন লিডারকে তাড়াতাড়ি বিচার করে 5 বছর জেল দেওয়া হয়েছে, যাতে 5 বছর পরে সে আবার শুদ্ধ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এছাড়া কিন্তু আর কাউকে কোনো শাস্তি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।